ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ২ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক। আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। যিনি আহারাদির উদ্যোগ করলেন তিনি হলেন আরব সেনাপতি। একের দুই। দুজনের মাসখানেক পর দেখা। দুজন হলেন রমা রমেশ। একের তিন। বীজ থেকে অঙ্কুর বার হওয়ার জন্য দরকার জল, উত্তাপ ও মাটি। একের চার। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়। একের পাঁচ। গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। একের ছয়। জ্বলবে আবার দেশের বজ্রা নল। যা দিয়ে আবার বজ্রা নল জ্বলবে তা হলো মোদের অস্থি। একের সাত। কাকিমা রোজ সকালে স্নান করে গীতা পড়েন। গীতা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। একের আট। সে ভাত খাচ্ছে। এখানে যৌগিক কাল, এখানে আছে যৌগিক কাল। একের নয়। উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে। একের দশ। বাংলায় লেখা গদ্য হলো দুই প্রকার, লেখ্য গদ্য হলো দুই প্রকার। একের এগারো। বিনা পানিতে যার। বিনা পানি সমসমান পদ আছে দুইটি। দুইয়ের একে বলেছে আমাদের জাতীয় ধর্ম এই। জাতীয় ধর্মটি কি ছিল? এক নম্বরের উত্তর তাই শুধু এই লাইনটা লিখবে, আরবদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না। দুইয়ের দুই বলেছে তখন সব খালি খালি লাগতো। কখন সব খালি খালি লাগতো? এটা গাছেদের কথা জগদীশ চন্দ্র বসুর। গাছেদের কথা থেকে দেয়া হয়েছে। জগদীশ চন্দ্র বসু শৈশবকালে যখন একা মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন তখন সব খালি খালি লাগতো। তাহলে শৈশবকালে যখন তিনি মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন তখন সব খালি খালি লাগতো। দুইয়ের তিনে বলেছে যথার্থ বলছি। রমেশ যথার্থভাবে কি বলেছিল? যথার্থ বলছি এটা রমেশ রমার উদ্দেশ্যে বলেছিল যে রমা এত নিষ্ঠুর হতে পারে তা রমেশ স্বপ্নেও ভাবেনি। এটাই সে বলেছে যে রমা এত নিষ্ঠুর হতে পারে সে সেটা স্বপ্নেও কোনোদিন ভাবেনি। দুইয়ের চারে বলেছে 10 টাকা বাজি ধর। কি নিয়েই বাজি? অ্যালবাম নিয়েই বাজি। তিনের এক বলেছে স্বাধীনতা কোনোদিনই আসবে না। কোন পদ্ধতিতে স্বাধীনতা আসবে না বলে কবি মনে করেন? ভয় বা সমঝোতার পদ্ধতিতে। তিনের দুয়ে বলেছে শিকল তোদের করবো রে বিকল। কিভাবে শিকলকে বিকল করা হবে? অত্যাচারী ব্রিটিশ শাসকের শিকলে বন্দী হওয়ার মাধ্যমে এই শিকলকে বিকল করা সম্ভব হবে বলে কাজী নজরুল ইসলাম মনে করেন। অত্যাচারী ব্রিটিশ শাসকের শিকলে বন্দী হওয়ার মাধ্যমে শিকল বিকল হবে, শিকলকে বিকল করা হবে। তিনের তিন। উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। কি উঠে পড়ার কথা বলা হয়েছে? কাদা ভর্তি রাস্তা। তিনের চার। চালের বস্তা থাক। কোথায় চালের বস্তা থাক? মাসি পিসিদের কোলে এবং কাঁখে। চারে আসি। চারের একে বলেছে সাধু গদ্য আর চলিত গদ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। তো সাধু রীতি আর চলিত রীতির মধ্যে পার্থক্য লিখলে ওটা লিখলে হবে। সাধুরীতি এবং চলিত রীতির পার্থক্য। সাধুরীতি হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের সম্পূর্ণ রূপ ব্যবহৃত হয়, যেমন সর্বনাম তাহাদের তাহারা ক্রিয়াতে করিয়াছি করিব। আর চলিত রীতি সর্বনাম আর ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন সর্বনাম তাদের তারা ক্রিয়া করেছি করব। চারে দুয়েতে দিয়েছে আলোপ সম্বন্ধ তৎপুরুষের একটি উদাহরণ দাও। আলোপ সম্বন্ধ তৎপুরুষ হচ্ছে ভ্রাতুর পুত্র, ভারতুষ পুত্র, পাখির আলায়, পাখির আলায়, চোখের বালি, চোখের বালি, বাচকপতি, বাচস্পতি। তো যে কোনো একটা লিখে দেবে। উদাহরণ দিতে বলেছে। চারের তিন বলেছে অন্যমনস্ক পত্রের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অন্যমনস্ক ব্যাসবাক্য হবে অন্য মন যার, সমাস হবে বহুব্রীহি। চারে চার বলেছে ভবিষ্যৎ অনুকার একটি উদাহরণ দাও। তুমি কাল একবার এসো। চারের পাঁচে বলেছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে? অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদ বাক্যের ভাব ও অর্থ সম্পূর্ণ করে না, অর্থাৎ বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন প্রমীলা হাত মুখ ধুয়ে গান গাইতে বসলো। ধুয়ে গাইতে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। চারে ছয় বলেছে বুদ্ধিমান তুমি। এই বাক্যে বুদ্ধিমান কি ধরনের বিশেষণ? সর্বনামের বিশেষণ। চারের সাথে বলেছে কি পদটিকে প্রশ্নবোধক বিশেষণ আর প্রশ্নবোধক সর্বনাম হিসাবে দুটি পৃথক বাক্যে প্রয়োগ করো। তো প্রশ্নবোধক সর্বনাম লিখবে যে এখানে কি শব্দটি কোনো বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, যেমন তুমি কি জানো। আর প্রশ্নবোধক বিশেষণ হচ্ছে এটা কি ধরনের খাবার। এবারে পাঁচের দাগে আসি। পাঁচে বলেছে এই অঞ্চলের সকলের বড় মাঠ। বড় মাঠটার নাম সোনাডাঙ্গার মাঠ। এটা বই মানে পথের পাঁচালীতে 112 পাতায় আছে। পাঁচে দুয়ে বলেছে সত্যি সে ভুলে নাই। কে কাকে ভুলেনি? অপু তার দিদি দুর্গাকে ভুলেনি। পাঁচের তিন। পিতা রামচাঁদ তর্কবাগীর স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? রামচাঁদ তর্কবাগীর কার পিতা ছিলেন? হরিহরের পিতা। ছয়ের আসি। ছয়ে একে বলেছে ঘুম কিন্তু এলো না। রাজাপ্পার ঘুম না আসার কারণ ব্যাখ্যা করো।
লিখবে যে রাজাপ্পা সন্ধেবেলা গিয়ে রাজাপ্পা নাগরাজানের বাড়ি, যে সন্ধেবেলা রাজাপ্পা নাগরাজানের বাড়ি গেল, নাগরাজানের বাড়ি গিয়ে সে দোতলা ঘরে উঠে তার অ্যালবামটি সে অ্যালবামটি ড্রয়ার থেকে বের করে তালা লাগিয়ে এবং অ্যালবামটা হাফ প্যান্টের ভেতরে চালিয়ে দিয়ে শার্টটা নামিয়ে দিল, তারপর সিঁড়ি বেয়ে নেমে এক ছুটে বাড়ি। রাজাপ্পা একটা কথাও বলল না। মনে মনে প্রার্থনা করলো আপু যেন চলে যায়। আপু চলে গেলে ও দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজার খিল আটকে দিল, তারপরে সেলফের পেছন থেকে অ্যালবামটা বের করে আনলো। তার হাত ঠান্ডায় জমে গেছে, কি হবে কেউ যদি জানলা দিয়ে দেখে থাকে। ও ফের অ্যালবামটা শেলফের পেছনে রেখে দিল। রাত্রিতে খাবারই ছিল না। তার মা তাকে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন শরীর ভালো আছে কিনা, হয়তো ঘুমিয়ে পড়লে শান্তি আসবে। রাজাপ্পা বিছানায় শুয়ে পড়লো, কিন্তু ঘুম এলো না। কারণ কি হবে, যদিও ঘুমিয়ে থাকার সময় কেউ অ্যালবামটা দেখে ফেলে। তাই ও উঠে অ্যালবামটা বের করে বালিশের তলায় রেখে দিল। তাহলে লিখবে যে সন্ধেবেলা রাজাপ্পা নাগরাজনের অনুপস্থিতিতে তার বাড়িতে যায় এবং দোতলায় উঠে তার ঘরের ড্রয়ার থেকে তালা খুলে অ্যালবামটা চুরি করে নিজের প্যান্টের ভেতরে লুকিয়ে গেঞ্জি চাপা দিয়ে সে বাড়ি ছুটে চলে আসে। এবং রাত 8টার সময় আপু যে রাজাপ্পার বাড়ির উল্টো দিকে থাকে সে এসে জানায় যে নাগরাজনের অ্যালবামটা চুরি গেছে। এই কথাটা শুনে সে চিন্তায়, তার রাত্রিবেলা খাবার ছিল না, সে প্রথমে অ্যালবামটা রেখেছিল জানলার কাছে যদি কেউ দেখে ফেলে, তাই সেটাকে সে লুকিয়ে রাখলো সেলফের পিছনে। কিন্তু আবার ভাবলো যে যদি কেউ ঘুমিয়ে থাকার সময় অ্যালবামটা সেলফের পেছন থেকে দেখে নেয়, তাই সে সেই অ্যালবামটা বের করে বালিশের তলায় রেখে দিল। তো অ্যালবামটা কেউ দেখে নেওয়ার ভয়ে রাজাপ্পার রাতে ঘুম এলো না। 6-2 বলেছে আমা অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নেই, বক্তা কথা বলেছে কেন? এটা দিয়েছে অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে দিয়েছে। এই যে আমা অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নেই, এ কথা বলেছে কারণ এখানে দেখো এটা সাধু ভাষায় আছে, তোমরা চলিত ভাষা লিখবে যে গত রাতে যখন আরব সেনাপতি এবং মূল সেনাপতি এক আসনে বসে নিজেদের মধ্যে কথোপকথন করছিল এবং মূল সেনাপতি নিজের এবং পূর্বপুরুষদের বৃত্তান্ত বর্ণনা করতে করতে আরব সেনাপতির পিতার প্রাণহত্যার নির্দেশ করেছিলেন, সেটা শোনা মাত্র তিনি বৈরী সাধন বাসনার বশবর্তী হওয়ার এবং বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করেছেন যে সূর্যোদয় হলেই তিনি প্রাণপণে পিতৃহন্তার প্রাণবসাধনে প্রবৃত্ত হবেন। এবং সেই জন্য তিনি মূল সেনাপতিকে বলেছেন যে সূর্য ওঠার আগেই যেন মূল সেনাপতি তার আরব সেনাদের শিবির ত্যাগ করে দ্রুত প্রস্থান করেন, নইলে তিনি আরব সেনাপতি মূল সেনাপতি প্রাণ মানে নিয়ে নেবেন আর কি। আরব সেনাপতি মূল সেনাপতিকে হত্যা করতে উদ্যত হবে, কারণ তিনি যেহেতু আরব সেনাপতির পিতার হত্যাকারী। তো সেই জন্য এই কথা বলেছে। 6-3 বলেছে গাছের কথা প্রবন্ধ অবলম্বনে জীবের সাথে জড়ের দুটি পার্থক্য লেখো। এটা তোমরা গাছেদের কথা এখান থেকে বানিয়ে লিখে দিতে পারবে। দুটো কথা বলেছে, এটা আছে তোমাদের বইয়ের 84 পাতায়। 84 পাতায় আছে, এটা লিখে দেবে যে জীবিত বস্তুতে জীবের হচ্ছে গতি দেখা যায়, জ্বরের গতি দেখা যায় না। জীবিত বস্তু বৃদ্ধি আছে, জীবের বৃদ্ধি আছে, জ্বরের বৃদ্ধি নেই। এই দুটো লিখে দেবে। তাহলে জীবিত বস্তু বা জীবের লিখবে জীবের গতি আছে, জ্বরের গতি নেই, জীবের বৃদ্ধি আছে, জ্বরের বৃদ্ধি নেই। 7-1 বলেছে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, সংক্ষেপের অর্থ ব্যাখ্যা করো। লিখবে প্রখ্যাত মার্কিন কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা শীর্ষক কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। উক্ত প্রবক্তিটিতে স্বাধীনতাকে একটি শক্তিশালী বীজ প্রবাহ বলা হয়েছে। বীজের মধ্যেই থাকে বৃক্ষের বড় হওয়ার সম্ভাবনা। বীজটি আলো জল আর উত্তাপের সংস্পর্শে অঙ্কুরিত হয়ে বৃক্ষ শিশুর জন্ম দেয়, ক্রমে তার শাখা প্রশাখায় ফুল ফলে বিকশিত হয়ে থাকে। তেমনি দেশ ও জাতির উন্নতিতেও স্বাধীনতা অত্যন্ত প্রয়োজন। অন্যের পদানত একটি জাতি কখনোই আত্মমর্যাদায় বলীয়ান হয়ে বিকাশ ও উৎকর্ষ লাভ করতে পারে না। ঐতিহ্যকে বহন করে ভবিষ্যৎ দিকে প্রবাহিত করে স্বাধীনতা। আত্মসম্মান আত্ম অধিকার এক প্রজন্ম থেকে অপর এক প্রজন্মে সঞ্চারিত হয় স্বাধীনতার মাধ্যমেই, তাই কবি একে শক্তিশালী বীজ প্রবাহ বলেছেন। 7-2 বলেছে এখন ঘুরে দাঁড়াও। কবি ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন কেন?
লিখবে বাক্যাংশটি ঘুরে দাঁড়াও কবিতার পঙ্ক্তি। কবি প্রণবেন্দু দাশগুপ্ত এই কবিতায় স্পষ্ট জানিয়েছেন, সমস্যা থেকে সরে যেতে থাকলে সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত তার হাত থেকে বাঁচা যায় না। সেই জন্য কবি মানুষকে বলেছেন আপোষের মানসিকতা ত্যাগ করে নিজের স্বাধীন সত্তার ওপর ভর করে প্রতিবাদী হয়ে উঠতে। তাই তিনি কবিতার শুরুতে এবং শেষে মানুষকে ঘুরে দাঁড়াতে বলেছেন। 7-2-3 বলেছে, মোরা ফাঁসি পুরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। কথাটির সরল অর্থ ব্যাখ্যা করো। লিখবে প্রশ্নোক্ত অংশটি মানবতার পূজারী কবি কাজী নজরুল ইসলামের শিকল পরার গান নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বিদেশি ইংরেজ সরকারের শাসন শোষণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই প্রসঙ্গই আলোচিত হয়েছে শিকল পরার গান কবিতাটিতে। দীর্ঘদিন ধরে ব্রিটিশ সরকার অত্যাচারের মাধ্যমে ভারতীয়দের সকল আশা আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। যে সকল দেশপ্রেমী সাহসী পুরুষ স্বাধীনতার জন্য সংগ্রাম করছে তাদের প্রতি কঠোর নীতি গ্রহণ করে লৌহ কারাগারে শৃঙ্খলিত করে রাখা হচ্ছে। কিন্তু কবি মনে করেন এমনভাবে অত্যাচার করেও আর সংগ্রামকে স্তব্ধ করা যাবে না। বীর যুবকগণ মাতৃমুক্তি পণ করবে, তারা হাসতে হাসতেও ফাঁসির দড়ি গলায় পড়বে। দেশমাতাকে মুক্ত করার সাধনায় দলে দলে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তারা মাভৈ মন্ত্রে দীক্ষিত হয়ে বলবীর্য লাভ করে সকল ভয়কে জয় করবে। ফাঁসির মঞ্চেই তারা জীবনের জয়গান রচনা করবে। এভাবেই দেশমাতা বিদেশি শাসনের হাত থেকে মুক্তি পাবেন আর দেশ সেবকদের জীবন বলিদানের মাধ্যমে আকাঙ্ক্ষিত ফল অর্থাৎ স্বাধীনতা ফিরে পাবে ভারতীয়গণ। 8 বলেছে, 8-1 এটা পথের পাঁচালী থেকে দিয়েছে। দুপুরে এক কাণ্ড ঘটলো, কাণ্ডটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। চড়কের পরের দিন দুপুরে অপুর মা সাবিত্রী ব্রতে নিমন্ত্রণ ডাকতে গিয়েছিল। হরিহর ঘুমাচ্ছিল। সেই সময় অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থিত কোন কোন বস্তু সঙ্গে নেওয়া যায় তা নেড়েচেড়ে দেখতে দেখতে তাকের উপর থেকে একটা কি দ্রব্য মেঝেতে গড়িয়ে পড়লো। মেঝে থেকে দ্রব্যটি তুলে নিয়ে অপু অবাক হয়ে গেল। ধুলা ও ঝুলমাখা হলেও অপুর বুঝতে অসুবিধা হলো না যে দ্রব্যটি সেজ ঠাকুরুনের চুরি যাওয়া ছোট সোনার কৌটোটি। নির্জন বাড়িতে অপু অন্যমনস্ক ভাবে দাঁড়িয়ে কৌটোটি হাতে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে মনে মনে বলল, দিদি হতভাগী, চুরি করে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলি। অপু একটুখানি ভাবলো, পরে ধীরে ধীরে খিড়কির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দুপুরের রোদে যেন বাঁশবন ঝিমোচ্ছে, কোনো গাছের মাথায় বসে শঙ্খচিল টেনে টেনে ডেকে চলেছে। সে হাতের কৌটোটা বাঁশবনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। রাশিকৃত শুকনো বাঁশ ও পাতার রাশির মধ্যে বইচি ঝোপের ধারে কোথায় যে সেটা পড়লো তা কারো পক্ষে বোঝা সম্ভব নয়। অপু মনে মনে বলল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা। চড়কের পরের দিন দুপুরে এমন কাণ্ডই ঘটেছিল। 8-2 বলেছে, হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়ে গেল। অপুর মনের বিচিত্র অনুভূতির বর্ণনা দাও। মাঝের পাড়া স্টেশন থেকে অপুদের ট্রেন যাত্রা শুরু করলো কাশীর উদ্দেশ্যে। ট্রেন এগিয়ে চলেছে। অপুর মনে হচ্ছিল আষাঢ় দুর্গাপুরের বাঁধার সড়কের গাছের সারি ক্রমশ দূর থেকে দূরে সরে যাচ্ছে। যেখানে গাঁয়ের পথ বেঁকে এসে সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠেছে, সেখানে পথের মোড়ে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তার দিদি ম্লান মুখে তাদের রেলগাড়ির দিকে তাকিয়ে আছে। এই সময় অপুর মনে এক বিচিত্র অনুভূতির স্বাদ পেয়েছিল। অপুর মনে হলো তার দিদিকে কেউ নিয়ে আসেনি, সবাই তাকে ফেলে এসেছে। দিদির অদৃশ্য স্নেহস্পর্শ তো নিশ্চিন্তপুরেই রয়ে গেল। সত্যি হয়তো দিদির সঙ্গে চিরকালে ছাড়াছাড়ি হয়ে গেল। তার মনে হলো দিদিকে কেউ ভালোবাসতো না, মাও না। এই সময় তার যে অনুভূতি হলো তা দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তা যে কি সেটা অপু বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে আতুরি ডাইনি, নদীর ঘাট, জীর্ণ কোঠাবাড়ি, চালতে তলার পথ, রানু দিদি, কতদিনের হাসি খেলা এইসব অপুর মানসপটে ভেসে ওঠে। অপুর মনে এক বিচিত্র অনুভূতির প্রবেশ ঘটায়, যা সে প্রকাশ করতে পারে না। 9 আসি। 9-1 বলেছে, দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। দুশ্মন বলতে কাদের বোঝানো হয়েছে? বক্তা কাদের কাছে যাচ্ছিল? আসলে কি ঘটেছিল বুঝিয়ে লেখো। আচ্ছা, এখানে দুশমনরা বলতেই ব্রিটিশ পুলিশ অফিসারদের কথা বলা হয়েছে। এই যে অফিসারের আগ্নেয়াস্ত্র, নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। তাহলে লিখবে দুশমন হচ্ছে ইংরেজ বা ব্রিটিশ পুলিশদের কথা বলা হয়েছে। আর কাদের কাছে যেতে পারেনি? স্ত্রী এবং নিজের মানে সন্তানদের কাছে, স্ত্রী এবং বাড়ির নিজের সন্তানদের কাছে, ছেলে মেয়ের কাছে। স্ত্রী ও নিজের ছেলে মেয়ের কাছে যেতে পারেনি। আর কেন যেতে পারেনি, আসলে কি ঘটেছিল লিখবে যে আদাব গল্পে দুই প্রধান চরিত্র সুতা মজুর নৌকার মাঝে, এদের একজন হিন্দু অপরজন মুসলমান। দাঙ্গার পটভূমিতে রচিত বন্ধুত্বের উপাখ্যান। দুই নিম্নবিত্ত চরিত্রের মুখে সাধারণ মানুষের জীবনের সত্যতা পেয়েছে।
লিখবে যে প্রখ্যাত কথা সাহিত্যিক তথা ছোট গল্পকার সমরেশ বসুর আদাব গল্পটি হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নিয়ে রচিত। এই গল্পে বন্ধুত্ব আর মানবিকতার কাহিনী ফুটে উঠেছে। গল্পের দুই প্রধান চরিত্রের মধ্যে একজন হলো নিম্নবিত্ত এক সুতাকলের মজুর, অন্যজন নৌকার মাঝি। এখানে পরের দিন ছিল ঈদ। সেই উপলক্ষে মাঝি তার স্ত্রী পুত্র কন্যার জন্য নতুন পোশাক কিনেছে। সে তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে। সুতা মজুরের তীব্র আপত্তি আর বারণ সত্ত্বেও সে সেই ভয়ঙ্কর রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভগবানের কাছে সুতা মজুর কাতর প্রার্থনা জানায় মাঝি যেন বিপদে না পড়ে। রুদ্ধশ্বাসে কয়েকটি মুহূর্ত কাটার পর হঠাৎ হল্ট, ডাকু, ভাগতা হ্যাঁ শব্দ কানে যেতে সুতা মজুর গলা বাড়িয়ে তাকায়। সে লক্ষ্য করে এক পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। দুবার গর্জে উঠল তার বন্দুক। সুতা মজুরের জলভরা চোখের সামনে ভেসে ওঠে মাঝির বুকের রক্ত লাল হয়ে যাওয়া আর তার ছেলে মেয়ে আর স্ত্রীর জন্য কেনা জামা কাপড়গুলোর ছবি। ৯-২ বলেছে একসময় রাজাপার অ্যালবাম খুব বিখ্যাত ছিল। বিখ্যাত অ্যালবামটির জন্য রাজাপার টিকিট সংগ্রহের কলাকৌশল বা ক্রিয়াকর্মের পরিচয় দাও। লিখবে সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার একটা অ্যালবাম ছিল যা নানা প্রকার ডাক টিকিটে সমৃদ্ধ ছিল। টিকিট সংগ্রহ করা ছিল তার নেশা, যেন ওটাই ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। যেমন ভাবে মৌমাছিরা মধু সংগ্রহ করে, রাজাপ্পাও তেমনি বহু কষ্টে বহু যত্নে টিকিট সংগ্রহ করত। সাধারণত শনিবার আর রবিবার সে নানা স্থানে ছোটাছুটি করে নানা দেশের টিকিট সংগ্রহ করত। ভোরবেলায় ঘুম থেকে উঠে অন্যান্য টিকিট সংগ্রাহকদের সঙ্গে দেখা করার জন্য সে বেরিয়ে পড়ত। বিকালে স্কুলের বই এক কোণে রেখে হাফ প্যান্টের পকেটে জলখাবার ঢুকিয়ে চোঁচো করে এক কাপ কফি পান করে আবার বেরিয়ে পড়তো। 4 মাইল দূরের একটা ছেলের কাছে একটা কানাডার টিকিট আছে, সেটা সংগ্রহ করার উদ্দেশ্যে কখনো কখনো টিকিট সংগ্রহের জন্য বিনিময় প্রথাও অবলম্বন করত রাজাপ্পা। যেমন একটা রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিটের বিনিময় করত। সেইভাবে নিরলস রাজাপ্পার ডাক টিকিট জোগাড় করত। ৯-৩ বলেছে কথাটা রমেশ বুঝতে পারল না। কথাটা কি ছিল? কে রমেশকে বুঝিয়ে দিল? এরপর রমেশ কি করলো আর তাতে রমেশের চরিত্রে কি পরিচয় ফুটে ওঠে? বলেছে কথাটা কি ছিল? কথাটা হলো যে চাষিরা এসে বলছে ১০০ বিঘার মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গায়ে একটা ঘরও খেতে পারবে না। এই কথাটা রমেশ বুঝতে পারেনি আর তাকে বুঝিয়ে দিয়েছিল গোপাল সরকার। তাদের ২-১টা প্রশ্ন করে ব্যাপারটা রমেশকে বুঝিয়ে দিয়েছিল। এরপরে রমেশ কি করলো? রমেশ আর শোনার জন্য অপেক্ষা করল না, দ্রুতপদে প্রস্থান করলো এবং এ বাড়িতে এসে যখন প্রবেশ করলো তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়া ঠেস দিয়ে তামাক খাচ্ছিল এবং কাছে হালদার মশাই বসেছিলেন। রমেশ কিছুমাত্র ভূমিকা না করে বলল, জলার বাঁধকে আটকে রাখলে চলবে না, সেটা এখনই কেটে দিতে হবে। আর তাতে রমেশের চরিত্রের কোন পরিচয় ফুটে ওঠে? গল্পে উল্লিখিত জমিদার বংশের আর এক সদস্য হচ্ছে রমেশ। রমেশ জমিদার হিসাবে নয়, বন্ধু আর অভিভাবকের মতো সমস্ত গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কৃষকদের মুখে তাদের আসন্ন সংকটের কথা শোনা মাত্র সে তার গুরুত্ব উপলব্ধি করেছে এবং নিজের লোকসানের কথা না ভেবেই বাঁধ কাটানোর বন্দোবস্ত করার জন্য সচেষ্ট হয়েছে। তার সাথে লিখবে যে রমেশের ব্যবহার, যুক্তিবোধ, উদারতা, বিষয়ের প্রতি আসক্তি অপেক্ষা মানুষের প্রতি সহানুভূতি তাকে অনেক বেশি ব্যক্তিত্বের অধিকারী করে তুলেছে। কারণ এখানে আছে রমেশের চরিত্রের জন্য ২ নাম্বার আছে। ১০-এ আসি। ১০-এর ১-এ বলেছে লোকটা জানলই না লোকটাকে, সে কি জানলো না লোকটা জীবনে তা না জানার ফল কি হয়েছিল? লিখবে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি কবি সুভাষ মুখোপাধ্যায় লোকটি জানলো না কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্ত কবিতায় বর্ণিত অর্থ সর্বস্ব লোকটার কথা এখানে বলা হয়েছে। তাহলে লোকটি একটি অর্থ সর্বস্ব একজন মানুষ, মানে যার কাছে অর্থের প্রাধান্য বেশি। তো কবিতায় বর্ণিত লোকটা অর্থের পেছনে ছুটেছে আজীবন, তার বাঁদিকের বুক পকেটটা সামলেছে রাত দিন, অথচ আরো একটি নিচে হাত দিলেই সে বুঝতে পারত অস্থিমজ্জার ভিতরে সুরক্ষিত আছে যে হৃদয়, সেই হৃদয় পার্থিব সকল সম্পদের থেকেও মূল্যবান। কোনো অর্থ সম্পদ দিয়েই হৃদয়ের ঐশ্বর্যকে পরিমাপ করা যায় না। এই হৃদয়ের অস্তিত্বের কথা অর্থ সর্বস্ব লোকটা জানা হয়নি। লোকটার গৃহে ধনলক্ষ্মী অধিষ্ঠান করেছেন, অর্থাৎ বহু সম্পদ সে সঞ্চয় করেছে এবং সেগুলিকে আগলে রাখার জন্য পাহারারও ব্যবস্থা করেছে। দেয়ালের পাহারায় প্রকৃতির সংস্পর্শ থেকে দূরে
রেখেছে নিজেকে। গোগ্রাসে গিলেছে অর্থ, কিন্তু এমন ভাবেই চলতে চলতে কখন যে জীবনটাও খসে পড়লো, মৃত্যুর অতলে হারিয়ে গেল জীবন, সেটাও লোকটা জানতে পারলো না। অর্থাৎ লোকটা যেমন জানতে পারেনি হৃদয়ের উপস্থিতির কথা, তেমনি জানতে পারেনি হৃদয়ের অন্তর্ধানের কথাও। 10-এ 2 বলেছে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তুলো গো মাসি লালগোলা বন গায়। অংশটি কার লেখা, কোন কবিতা থেকে নেয়া? মাসি পিসিরা কোথায় চাল তোলে, আর মাসি পিসিদের যে কঠোর জীবন সংগ্রামের চিত্র আছে তার পরিচয় দাও। তাহলে অংশটি হচ্ছে উদ্ধৃতিটি আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট কবি জয় গোস্বামীর মাসি পিসির নামক কবিতা থেকে গৃহীত হয়েছে। আর বলেছে অংশটির মধ্যে মাসি পিসিরা কোথায় চাল তোলে, লালগোলা বনগায় চাল তোলে। আর অংশটির মধ্যে মাসি পিসিদের যে কঠোর জীবন সংগ্রামের চিত্র আছে তার পরিচয় দাও। এই বর্ণিত জীবনচিত্র এটা লিখবে কথামুখ আলোচ্য কবিতায় অসহায় কঠোর জীবন সংগ্রামী মাসি পিসিদের জীবনের ছবি আঁকা হয়েছে। কর্মমুখর জীবন, রাতের অন্ধকার দূর হয়ে ভোরের আলো ফুটে ওঠার আগেই তারা ঘুম থেকে উঠে পড়েন। শুকতারা যখন ছাদের ধারে এসে থমকে দাঁড়ায়, তাল গাছের আড়ালে যখন চাঁদ থেমে যায়, অর্থাৎ ভোর হওয়ার কিছু আগে তারা ঘুম থেকে উঠে পড়ে। তারপর তারা গত রাতের পরে থাকা কাপড় চোপড় কাচতে যান। এইভাবে নিজের হাতে পরিবারের কাজ সামলে যান রেল স্টেশনের দিকে। কোলে কাঠের পোটলা পুটলিতেও বস্তায় থাকে চাল। সামান্য রোজগার, পরিবারের অনেকগুলো মানুষ তাদের রোজগারের উপরই নির্ভরশীল। সামান্য রোজগারের তাগিদেই তাদের এত পরিশ্রম করা। দুঃসহ পরিশ্রমের পাশাপাশি চলে পুলিশি নজরদারি, লাঞ্ছনা, গঞ্জনা, বিপত্তি। রেল স্টেশনগুলিতে কর্তব্যরত হোমগার্ডদের নানান ঝামেলা তাদের পোহাতে হয়। বেঁচে থাকার সামান্য তাগিদ, বিশেষ সামাজিক উৎসব অনুষ্ঠান তাদের জীবনে কোনো আলাদা আনন্দ নিয়ে আসে না। অপরিবর্তনীয়, আশাহীন, অনুজ্জ্বল এক পৃথিবীতে তারা নিজেদের বেঁচে থাকার সামান্য তাগিদটুকু দিয়েই দিন কাটান। 10-এ 3 বলেছে স্বাধীনতা কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। মূল বক্তব্যে এটা লিখবে স্বাধীনতা হলো স্বয়ের অধীনতা, অর্থাৎ নিজের ওপর নিজের অধিকার বা স্বাধিকার। স্বাধীনতায় মানুষ কেবল নিজের অধীন, তাই স্বাধীনতা সকলেরই কাম্য। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে পারে না বা চায় না। স্বাধীনতা অনেক রকম মানুষ অনুভব করে। এর মধ্যে সবচেয়ে বেশি করে যে স্বাধীন সত্তাগুলি মানুষ চায় সেগুলো হলো ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি। তবে রাজনৈতিকভাবে যে স্বাধীনতা বোধ বর্তমান দুনিয়ায় মানুষের মনে প্রবল তা হলো আর্থিক স্বাধীনতা। অর্থগত স্বাধীনতা যে ব্যক্তি জীবনে কতটা জরুরি তা প্রথম বিশ্বের দেশগুলির মানুষ সবচেয়ে গুরুত্ব সহকারে অনুভব করে। কবি ল্যাংস্টন হিউজ তার বিমূর্ত ভাষাভঙ্গিতে মানুষের স্বাধীনতা বোধে চাওয়া পাওয়ার দ্বন্দ্বকে উপস্থাপিত করেছে। 11 দাগে আসে। 11-1 বলেছে সকাল 7:30টায় ট্রেন আসলো। তো বলছে ট্রেন আসার ঠিক পর থেকে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপুর ট্রেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। এটা বই মানে পথের পাঁচালীর 113 পাতায় রয়েছে। তো লিখবে সকাল 7:30টায় ট্রেন আসলো। অপু অবাক হয়ে দেখলো কত বড় ট্রেন এবং কি ভয়ানক তার শব্দ। সে জানলো ট্রেনের সামনের অংশটাকে ইঞ্জিন বলে। হাবিবপুরের বউটা ঘোমটা খুলে কৌতূহলের সাথে প্রবেশমান ট্রেনখানার দিকে চেয়েছিল। তারা গাড়িতে হৈ হৈ করে মোটঘাট সব উঠানো হলো। গাড়িতে উঠে অপু দেখলো কাঠের বেঞ্চি সব মুখোমুখি করে পাতা। গাড়ির মেঝেটা যেন তার সিমেন্টের বলে মনে হলো। ট্রেনের কামরাটা অপুর ঠিক যেন একখানা ঘর মনে হলো। জানলা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যেটা এসে দাঁড়িয়েছে তা যে আবার চলবে সে অপুর বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে গাড়িটা নাও চলতে পারে, হয়তো তাদের গাড়ি থেকে নেমে যেতে বলতে পারে। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলুঘাস মাথায় করে ট্রেনখানা চলে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিল। মনে হলো লোকটা কৃপার পাত্র, কারণ আজকের দিনে যে রেলগাড়ি চললো না তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। অপু দেখলো হিরু গাড়োয়ান ফটকের বাইরে দাঁড়িয়ে গাড়ির দিকে চেয়ে আছে। পথের পাঁচালীর 113 পাতায় আছে, তোমরা নিজেদের মতো বানিয়ে লিখলেও লিখতে পারো, আমি এটা লিখে দিলাম। 11-2 বলেছে পথের পাঁচালী রচনায় অপুরা এদেশে বাস উঠিয়ে কোথায় যাচ্ছিল? কাশি যাচ্ছিল। সেখানে গেলে তাদের কি সুবিধা হবে? আর গ্রামের মুরব্বীরা এ বিষয়ে হরিহরকে কি বলেছিল? এটা পথের পাঁচালী বইয়ের 108 পাতায় রয়েছে। ওটা 108 ইংলিশে লেখা।
বলেছে সেখানে গেলে তাদের কি সুবিধা হবে। কাশিতে জিনিসপত্র সস্তা, তার মা খুব আগ্রহ প্রকাশ করেছে সেসব সোনার দেশে কখনো কারোর অভাব নেই। দুঃখ এদেশে মানে তোমার নিশ্চিন্দপুরের দুঃখ 12 মাস লেগেই আছে, সাহস করে সেখানে যেতে পারলে সব দুঃখ ঘুচে যাবে। আর গ্রামের মুরব্বীরা এসে হরিহরকে বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করতে লাগলো যে নিশ্চিন্দপুরে দুগ্ধ মৎস্য কত সস্তা বা কত অল্প খরচে এখানে সংসার চলে, সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও তারা মুখে মুখে দাখিল করে দিয়েছিলেন। 13-1 বলেছে জলাভূমি বুঝিয়ে আবাসন নয়। এই বাংলা দৈনিক পত্রে একটা মানে সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে বলেছে। জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ, সম্পাদক সমীপেশু লিখবে সবিনয় নিবেদন। বীরভূমে দক্ষিণপাড়া সংলগ্ন পোদ্দার বাগান অঞ্চলে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। সম্প্রতি ওই জলাভূমির পশ্চিমাংশে জনৈক সাধু প্রমোটার কৃষ্ণ টাওয়ার নামে একটি বহুতল আবাসন বানানোর কাজে ওই জলাভূমি বুঝিয়ে নির্মাণ কার্য চালাচ্ছেন। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ঙ্কর ঘটনাটি আমি সংশ্লিষ্ট পৌরসভার নজরে আনতে চাইছি। গোপনে এই ধরনের সবুজ ধ্বংসের প্রক্রিয়া সমস্ত অঞ্চলের বাস্তুতন্ত্রকে বিপন্ন করবে। এই ধরনের যে কোনো কাজই দেশের আইন বিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায় ততই মঙ্গল। অবিলম্বে জলাভূমি বুঝিয়ে নির্মাণ কাজ স্থগিত করা হোক এবং দোষী প্রমোটারকে গ্রেপ্তার করা হোক। আশা করি ঘটনাটির গুরুত্ব বিচার করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার আন্তে, তোমার নাম। এখানে জায়গা বা কৃষ্ণ টাওয়ার আছে সেটা অন্যও দিতে পারো। 13-2 বলেছে গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত সংবাদপত্রের কাছে একটা আবেদন বা চিঠি। তো মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু বিষয় গ্রামীণ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা সবিনয় নিবেদন। আজকাল শিক্ষাক্ষেত্রে গণকযন্ত্র বা কম্পিউটারের প্রাসঙ্গিকতা বিষয়ে নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই। সামান্য ফর্ম পূরণ করা থেকে পড়াশোনার জন্য তথ্য সংগ্রহ করার সব কাজের জন্যই আজ কম্পিউটারের দ্বারস্থ হতে হয়। কম্পিউটারের উপর এই নির্ভরশীলতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্যই বিশেষত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। শহরাঞ্চলে ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা চালু হয়ে গেছে এবং তাদের আবশ্যিক বিষয় হিসাবে কম্পিউটারকে মনোযোগ সহকারে শিখতেও হচ্ছে। উপরন্তু শহরে থাকার সুবাদে নাগরিক জীবনের সুবিধাস্বরূপ গণকযন্ত্রের সঙ্গে তারা পূর্ব থেকেই পরিচিত, কিন্তু প্রত্যন্ত গ্রামগুলিতে অনেকে কম্পিউটার চাক্ষুষ প্রত্যক্ষ করার সুযোগটুকু পায় না, কারণ কম্পিউটার কেনার মতো আর্থিক সচ্ছলতা তাদের একেবারেই নেই। অথচ আধুনিক শিক্ষা ব্যবস্থা এতটাই কম্পিউটারমুখী যে তাকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থায় বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর এই কারণেই গ্রামাঞ্চলে মেধাবী ছাত্রছাত্রীদের মেধার স্ফুরণ ঘটানোর স্বার্থে সরকারের উচিত অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলা। আশা করি আপনারা আমাদের বহুল প্রচারিত পত্রিকায় পত্রটি প্রকাশ করে সরকারের সংশ্লিষ্ট বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে সাহায্য করে আমাকে বাধিত করবেন।